আরে সাবধানে সাবধানে মালিক, আরে সাবধানে। আহা, আস্তে আস্তে। আপনি খামোখা উত্তেজিত হচ্ছেন। ওদের কাজ ওদের করতে দিন। ওরা আপনার থেকে ঢের ভালো জানে কিভাবে কলা গাছ মাটিতে পুঁততে হয়। তা তুমি ঠিকই বলেছো রানী। কি করবো বলো, আমি আবার চুপটি করে কোথাও একদণ্ড দাঁড়াতে পারি না। কলা গাছ বসানোর কাজ শেষ হয়ে গেছে মহারাজ। বাহ 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 বাহ। বলছি, গাছে কলা ধরতে আর কতদিন সময় লাগবে শুনি? তা বছর খানেক তো লাগবেই মহারাজ। হ্যাঁ, বলো কি, 1 বছর? তার আগে সম্ভব নয়। সম্ভব মহারাজ, 100 বার সম্ভব। আরে গোপাল যে, একেবারে সঠিক সময় এসেছো। বলো শুনি, কিভাবে সম্ভব? আগে আপনি চাইলে আমি আগামীকালই গাছে কলা ধরিয়ে দেখিয়ে দেব মহারাজ। বলো কি গোপাল দাদা, এই চারা গাছে কালকের মধ্যে কলা ধরিয়ে দেখাবে? এই কিরকম কথা হলো? এটা কিভাবে সম্ভব গোপাল? আগে খুব সোজা। কাল বাজার থেকে 1 কাঁদি পাকা কলা কিনে এনে চারা গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলেই হলো। মজা করা হচ্ছে আমাকে নিয়ে। আপনিও কম যান নাকি? আপনার সবেতেই তাড়াহুড়ো। গাছ যখন বসিয়েছেন তখন ফল হওয়ার সময়টা তো দিতে হবে নাকি? দেব তো দেব, সময় দেব, কিন্তু গাছে কলা হলে আমি কাউকে একটা কলাও দেব না। এই বলি, শুনছো? কি গো, ওঠো বলছি। ঘরে যে চাল ডাল তেল নুন কিছুই নেই, কিছুই নেই। বলি আজ দুপুরে খাবো কি? হাওয়া হাওয়া। কি বললে? হাওয়া কে থাকবো? তাও তুমি বাজারে যাবে না? ধুর, এই সকাল সকাল কানের কাছে কাকের মতো চিৎকার করো না তো। আগে ঘুম, পরে খাওয়া। দেখো দেখো ভগবান, দেখো তুমি কার সঙ্গে সংসার করতে পাঠালে। দেখো, থাকবো না আমি এই সংসারে। আমি আজই বাপের বাড়ি চললাম। হ্যাঁ, এই তুমি বাপের বাড়ি গেলে আমাকে রান্না করে খাওয়াবে কে শুনি? কেন রান্না করে খাওয়ার কি দরকার? তুমি হাওয়া খেয়ে থাকবে। যা, এবার কি হবে? না গিন্নি, একবার বাপের বাড়ি যাওয়া মানে 1 মাসের ধাক্কা। এই 1 মাস আমাকে সত্যি সত্যি হাওয়া খেয়ে থাকতে হবে নাকি? আমারে কি সর্বনাশ হলো! তুমি আবার দাঁত বার করছো কেন শুনি? মানে আপনি হাসছেন তাই ভাবলাম আমিও হাসি। দুজনে একসঙ্গে হাসলে শুনতে ভালো লাগে তো, তাই। চুপ মূর্খ। আমার হাসির কারণ হলো 1 বছরের অপেক্ষার পর অবশেষে অবশেষে আমার কলা গাছে কলা ফলেছে। আর তাই আজ আমি খুব খুশি মন্ত্রী। আগে আপনার খুশিতেই আমার খুশি মহারাজ, তাই আজ আমিও খুব খুশি। বলছি কি, গাছে কলা হওয়ার আনন্দে এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দেবেন মহারাজ? না 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 না, আর একবার বেতন বাড়ানোর কথা বললে আমি তোমার বেতন বাড়ানোর বদলে উল্টে বেতন কেটে নেব, এই আমি বলে দিলাম মন্ত্রী। ওরে বাবা, না না না, থাক মহারাজ থাক। চলো চলো, এবার রাজসভার দিকে যাওয়া যাক। রাজসভা বসার সময় হয়ে এসেছে। না, খালি পেটে ঘুম হয় নাকি? দূর দূর, এদিকে গিন্নিও বাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে বসে আছে। এখন নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে। হ্যাঁ, দূর দূর দূর, রান্নাঘরে না আছে চাল না আছে ডাল। না, একবার রাজসভার দিকে যাই, দেখি আমার দুঃখের কথা শুনে মহারাজের যদি মন গলে তাহলে দুপুরের খাবারটা রাজবাড়িতেই খেয়ে আসবো, আর রাতেরটা সঙ্গে করে নিয়ে আসবো।
আজ দেখছি মহারাজের হাসি মুখ থেকে সোজা কান পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই দেখছি। কি ব্যাপার মহারাজ, আপনার শনি সরে গিয়ে বৃহস্পতি উল্টে গিয়ে শুক্র সরে দাঁড়িয়ে রাহুর ওপর দিয়ে সূর্য উঠছে দেখছি। কলা 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 ধরেছি আমার গলা। বাহ 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 বাহ, দারুণ ছন্দ মেলালে তো সভা কবি, একদম আমার গাছের কলার মতন মিষ্টি। কি বলো মন্ত্রী? আগে আপনার গাছের কলা তো খাইনি মহারাজ, তাই বলি কেমন করে আপনার গাছের কলা মিষ্টি নাটক। চুপ! আমি নিজে দাঁড়িয়ে থেকে বছর খানেক আগে ওই কলা গাছগুলো বসিয়েছিলাম। মহারাজ কৃষ্ণচন্দ্রের বাগানের কলা মিষ্টি হবে না তো কি, তেতো হবে? ঠিক ঠিক, আপনার গাছের কলা যখন তখন মিষ্টি না হয়ে উপায় আছে নাকি? হ্যাঁ, তা গোপাল কোথায়? তার দেখা নেই কেন? আমার মনে আছে আজ থেকে 1 বছর আগে আমি যখন গোপালকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে কলা গাছে তাড়াতাড়ি ফল আনা যায়, তখন গোপাল আমার সঙ্গে রসিকতা করেছিল। ছি ছি, মহারাজের সঙ্গে রসিকতা? হ্যাঁ, গোপাল যেন আপনার গাছের কলার খোলায় পা পিছলে পড়ে। না 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 না, গোপালকে আমি একটা কলাও খেতে দেব না। আর শুধু গোপাল কেন, যে আমার কলা গাছে হাত দেবে আমি তাকে ধরে সোজা কারাগারে ঢুকিয়ে দেব, এই আমি বলে দিলাম। ওরে বাবা রে, পেটের ভেতরে 100খানা ইঁদুর নিজেদের মধ্যে ধরাধরি খেলছে বলে মনে হচ্ছে। বাবা রে বাবা। কি সুন্দর পাকা পাকা কলা। খালি পেটে গাছে এরকম হলুদ পাকা পাকা কলা ঝুলে থাকতে দেখে আর লোভ সামলানো যায় নাকি? না না না, এ কিছুতেই হয় না। আগে খাবো, তারপর রাজসভায় ঢুকবো। চোর চোর চোর, কলা চোর, ও কলা চোর, কলা চোর, চোর চোর। কি? আমার গাছের কলা চুরি? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। চলো বলছি গোপাল, মহারাজের হুকুম, যে মহারাজের কলা গাছে হাত দেবে তাকে ধরে ওই কারাগারে পুরে দিতে হবে। আমি কৃষ্ণনগর রাজ্যটা খেয়ে নিয়েছি নাকি? হ্যাঁ, খেয়েছি তো একটা সামান্য কলা। ওই তো মহারাজ। মহারাজ মহারাজ দেখুন না, প্রহরীরা বলছে কলা খাওয়ার অপরাধে আমাকে নাকি কারাগারে ঢুকিয়ে দেবে। গোপাল! ওরে বাবা রে, তোমার এত বড় সাহস! তুমি আমার গাছের কলা পেড়ে খাচ্ছ? আগে আগে সেই দুঃখের কথা আপনাকে আর কি বলবো মহারাজ। আজ সকালে আমার গিন্নি আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, তাই সকাল থেকে পেটে কিছু পড়েনি। আহা, কি আবদার, পেটে কিছু পড়েনি? তা বাজার থেকে চাল ডাল কিনে খেতে পারলে না? শেষে কিনা মহারাজের বসানো কলা গাছ থেকে কলা পেড়ে খেতে হলো। এবার গোপাল গেল। ঠিক বলেছেন, যা মনে হচ্ছে মহারাজ গোপালকে ছাড়বে না। আমি তোমাকে কারাগারে ঢুকিয়ে দেব গোপাল, এ আমি বলে দিলাম। কোন অপরাধে মহারাজ? কলা খাওয়ার অপরাধে? হ্যাঁ হ্যাঁ। মহারাজ, আমার বড্ড খিদে পেয়েছিল। খালি পেটে থাকার থেকে কলা পেড়ে খাওয়া কম অপরাধের কাজ মহারাজ। চুপ! আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ মহারাজ, আপনি গোপালের কঠোর শাস্তির ব্যবস্থা করুন। গোপালকে কারাগারে রাখলে দুবেলা দুমুঠো খেতে দিতে হবে। তার চেয়ে ভালো গোপালকে ওর নিজের বাড়িতেই বন্দি করে রাখুন। হ্যাঁ, তাই ভালো। আগামী 7 দিন আমি তোমাকে তোমার বাড়িতেই বন্দি করে রাখবো গোপাল, আর এটাই তোমার শাস্তি। সে কি? আমি ঘরে বন্দি থাকলে খাবো কি? হাওয়া খাবে। হ্যাঁ, এই তুমি বাপের বাড়ি গেলে আমাকে রান্না করে খাওয়াবে কে শুনি? কেন রান্না করে খাওয়ার কি দরকার? তুমি হাওয়া খেয়ে থাকবে। না না, ওটি হচ্ছে না। আপনি যদি আমাকে 7 দিন বাড়িতে বন্দি করে রেখে শাস্তি দিতে চান তাহলে দিন, কিন্তু আমিও বলে দিচ্ছি মহারাজ, ওই 7 দিন গোপাল খালি পেটে থাকবে না। তাই না? তা কি খেয়ে থাকবে তুমি শুনি? কেন? আপনার গাছের কলা। দেখেছেন মহারাজ, গোপাল সবার সামনে আপনাকে কেমন হুমকি দিচ্ছে। তাই নাকি গোপাল? বেশ বেশ, আমিও দেখব তুমি ঘরে বন্দি থাকাকালীন কিভাবে বেরিয়ে এসে আমার গাছের কলা পেড়ে নিয়ে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, দেখবেন দেখবেন, গোপাল ভাঁড় একবার যেটা বলে
সেটা করে দেখায় মহারাজ। আমিও আপনাকে বলে দিচ্ছি, এই 7 দিন আমি শুধু কলা খেয়েই থাকবো, তাও আপনার গাছের কলা। ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখান। আমিও তোমাকে বলছি গোপাল, রাজবাড়িতে যত প্রহরী আছে তাদের সবাইকে আমি তোমার বাড়ির সামনে পাহারায় বসাবো। আমিও দেখবো কিভাবে তুমি ঘর থেকে বেরিয়ে এসে আমার গাছের কলা পেড়ে নিয়ে যাও। আয়, কে আছো? আজ থেকে তোমরা সবাই গোপালের বাড়িতে পাহারায় থাকবে। গোপাল যেন কিছুতেই বাড়ি থেকে বেরিয়ে আসতে না পারে। আচ্ছা মহারাজ। আর মন্ত্রী, তুমিও যাও। তুমি গোপালকে চোখে চোখে রেখো। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, আমি গোপালকে সব সময় চোখে চোখে রাখবো। এই চলো, গোপালকে ধরে নিয়ে গিয়ে ওর নিজের ঘরে বন্দি করে দাও। ব্যাস, ছেড়ে দাও। আজ থেকে গোপাল এর বাইরে যেতে পারবে না। তোমরা দুজন বাইরের দরজার সামনে দাঁড়াও, বাকিরা গোপালের ঘরের সামনে। প্রহরীদের যেখানে খুশি দাঁড় করান। এই 7 দিন আমি মহারাজের গাছের কলা ছাড়া কিছুই খাবো না, এই বলে দিলাম। ধুর, আচ্ছা এইভাবে তাকিয়ে থাকলে ঘুম হয় নাকি? মাঝে মাঝে সাড়া দিও গোপাল, তাহলে বুঝবো তুমি ঘরের ভিতরেই আছো, না হলে দরজা ভেঙে ঘরে ঢুকবো, এই বলে দিলাম। আচ্ছা মন্ত্রী মশাই। বাইরে প্রহরীরা আর মন্ত্রী দাঁড়িয়ে আছে, এখন ওদের চোখে ধুলো দিয়ে বেরোই কেমন করে? না 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 না, যা হোক করে বেরোতে আমাকে হবেই। আমি যে মহারাজকে বড় মুখ করে বলে এলাম। আসছে আসছে, একটা বুদ্ধি উঁকি দিচ্ছে। আয় 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 আয়, পুরোটা আয়, পুরোটা আয়। পেয়েছি পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। গোপাল, এই গোপাল, কি করছো? ঘুমাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঘুমাও। হ্যাঁ, গোপাল ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে। যাকে আমার আর কি, গোপাল যা পারে করুক, শুধু বাড়ির বাইরে না গেলেই হলো। ভিতরে যাওয়া যাবে না। কেন কেন? আমরা গোপাল দাদুর কাছে গল্প শুনতে এসেছি। তোদের গোপাল দাদু নিজেই গল্প হয়ে গেছে। আগামী 7 দিন তোদের দাদু ঘরবন্দি থাকবে। যা 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 যা, এবার তোরা বাড়ি যা যা। চল তো একবার দাদুর বাড়ির পেছনে গিয়ে দেখি। গোপাল দাদু তো মহাবিপদ। কারা গোপাল দাদুকে ঘরবন্দি করে রাখলো? ওই দেখ, গোপাল দাদুর ঘরের জানলা দিয়ে গামছা ঝুলছে। চল তো দেখে আসি। যাক, অবশেষে তোরা আমার গামছার দেখা পেলি। তোমাকে ওরা ঘরে আটকে রেখেছে কেন গো গোপাল দাদু? আস্তে কথা বল, আস্তে। সে অনেক কথা। এখন তোদের আমাকে এই ঘর থেকে বাইরে বার করতে হবে। কিন্তু কি করে তোমাকে বাইরে বার করব গোপাল দাদু? সব বলছি, কানটা এদিকে নিয়ে আয়। ঠিক আছে গোপাল দাদু, তুমি যেমন যেমন বলবে আমরা ঠিক তেমন তেমনই করব। বলো গোপাল, কি চাই? তাহলে এ কি সব ইশারা করে বলছো কেন শুনি? মুখ ফুটে কথা বেরোচ্ছে না? আমাকে ঘরের ভিতরে ডাকছো? আজ থেকে আমি আর মুখে কথা বলবো না। আজ থেকে আমি মৌনব্রত নিলাম। হ্যাঁ, সে কি গোপাল? আবার কি লিখলে দেখি? 7 দিন পর আমি ছাড়া পেলে সন্ন্যাসী হয়ে কৃষ্ণনগর ছেড়ে সোজা হিমালয়ে চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। এবার গোপাল জব্দ হয়েছে। যাক,
এত দিনে পথের কাঁটা দূর হলো। ঠিক আছে গোপাল, এই 7 দিন তুমি ঘরের ভিতরেই থাকো, যা লাগবে খেয়ে নিও। 7 দিন পরে আমি মহারাজকে বলে তোমাকে হিমালয়ে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। গোপাল দাদা, ও গোপাল দাদা, কে? ও তুই এসেছিস? তোমার নাতি নাতনিরা আমারে ধরিয়ে নিয়ে এলো, বললো দাদুকে ঘর থেকে বাইরে বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে। শোন, তুই তো ভালো শীত কাটতে পারিস, এবার আমার ঘরের শীত কেটে আমাকে ঘর থেকে বার কর দেখি। সে কি, তোমার ঘরের দরজায় মরছে পড়েছে বুঝি? আরে না রে না, সে অনেক কথা। আগে আমাকে শীত কেটে বার কর, তারপর বলবো সব। ঠিক আছে, তুমি যখন বলতিছো তখন তাই করি। এই গোপাল, কি করছো তুমি? গোপাল লিখেছে ও এখন ঘুমাতে যাবে। বেশ বেশ, ও ঘুমাক। আমিও আমিও যাই। এসো, চলে এসো গোপাল দাদা, এসো। কি মজা কি মজা! গোপাল দাদু বেরিয়ে এসেছে। দাঁড়া দাঁড়া, এখন অনেক কাজ বাকি। কি কাজ গোপাল দাদু? আর তুই আমার সঙ্গে চল কেলে পচা। কোথায় যেতে হবে বলো? রাজবাড়িতে মহারাজের কলা গাছ থেকে কলা পেড়ে আনতে। এত রাতে আবার আপনি চললেন কোথায়? গোপালের বাড়িতে যাচ্ছি রানী, গিয়ে দেখে আসি মন্ত্রী আর প্রহরীরা মিলে কেমন কাজ করছে। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। কলা চুরির অপরাধে কাউকে ঘরবন্দি করে রাখাটা মোটেই উচিত নয়। না না রানী, গোপাল আমাকে বড় মুখ করে বলেছে ও এই 7 দিন আমার গাছের কলা খেয়েই থাকবে। হ্যাঁ, আমিও দেখব ওর কত ক্ষমতা। হ্যাঁ, এই মরকট মন্ত্রী, এই মন্ত্রী। হ্যাঁ মহারাজ, আপনি? আমি তোমাকে গোপালকে চোখে চোখে রাখতে পাঠালাম, আর তুমি ঘুমোচ্ছ। আগে গোপাল ঘরের ভিতরেই আছে। তাই নাকি? তা গোপালকে ডাকো দেখি। এ গোপাল, কি করছো শুনি? এই দেখুন মহারাজ, গোপাল লিখেছে আমি ঘরেই আছি, চিন্তা নেই। তা এই কথাটা গোপাল মুখে বলতে পারতো না? লিখে বলার কি দরকার ছিল? মহারাজ, গোপাল মৌনব্রত পালন করছে। গোপাল বলেছে 7 দিন পর ওর শাস্তি শেষ হলে ও সাধু হয়ে হিমালয়ে চলে যাবে। তাই নাকি? গোপাল হেরে গেছে, আর হেরে যাওয়াটা মেনে নিতে না পেরে, বুঝলে, গোপাল কিনা সাধু হয়ে হিমালয়ে চলে যাবে। এটা নিশ্চয়ই গোপালের কাজ। এই কে আছো?
মহারাজ গোপালের বাড়িতে গেছেন বুঝলে, এক্ষুনি মহারাজকে গিয়ে খবর দাও কেউ এসে ওনার গাছে সব কলা পেড়ে নিয়ে গেছে। নে এবার তোরা পালা। আচ্ছা দাদু। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। সে কি হয়েছে? আপনার কলা গাছে সব কলা পেড়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, কে? আগে সেটা তো জানি না মহারাজ। তাহলে জানোটা কি? এই মন্ত্রী, সত্যি করে বলো, গোপাল কোথায়? আগে গোপাল তো ঘরের ভিতরেই আছে মহারাজ। হতেই পারে না। ডাকো, ডাকো গোপালকে, এক্ষুনি ডাকো। হ্যাঁ, এসব এসব কি করে হলো? আগে সেটাই তো আমি বুঝতে পারছি না মহারাজ। মরকট, তোমার দ্বারা একটা কাজও ঠিক করে হয় না। আমি তোমাকে ছাড়বো না মন্ত্রী। ওরে বাবারে, আমি কিছু করিনি মহারাজ। গোপাল কিভাবে এসব করলো আমি কিছুতেই বুঝতে পারছি না মহারাজ। বোঝাচ্ছি তোমায়, একবার হাতের কাছে পাই। আমি হলাম গোপাল ভাঁড়, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। গোপাল ভাঁড়। বাবা গো মন্ত্রী! তোমরা কি জানো আজ আমার জন্মতিথি? তবে এই বছর আমি সেটা পালন করছি না। বিলক্ষণ মহারাজ, এই কৃষ্ণপক্ষে আপনি জন্মেছিলেন, আর এই তিথিতে জন্ম নিলে সে রাজা হবেই। বিধাতাও এর খণ্ডন করতে পারবে না। সাধু সাধু। কিন্তু মহারাজ, আপনি এই বছর জন্মতিথি পালন করছেন না কেন? এর কি কোনো বিশেষ কারণ আছে? মহারাজ অনুমতি দিলে বসতে পারি, আর দেরি করার জন্য মার্জনা চাইছি। এ মার্জনা তো আমি করেই দিই গোপাল। আসলে রাজসভায় তুমি না থাকলে কিরকম ভালো লাগে না। ঠিক বলেছেন মহারাজ, গোপাল বিনা সভা অতি ধীর। গোপাল থাকলে মহারাজ থাকেন না গম্ভীর। বেশ বলেছ কবি, বেশ বলেছ। বিজ্ঞানী, তোমার কথার উত্তরে বলি, রাজকোষের অবস্থা ভালো নয়। তুমি জানো, মানে যদিও তোমার জানার কথা নয়, আমি শুধু আমার জন্মতিথি উপলক্ষ পালন না করে খরচের কিছু ওই সাশ্রয় করেছি মাত্র, আর সেটাও আমার রাজ্যের প্রজাদের কথাই ভেবে। রাজকোষের কথা আমাদের কারোরই জানার কথা নয় মহারাজ, সেটা তো একমাত্র খাজাঞ্চি বলতে পারেন। কিন্তু খাজাঞ্চি অসুস্থ জানিয়েছে, তাই সে আসতে পারবে না। মহারাজ অনুমতি দিলে একটা কথা বলতে পারি। নিশ্চিন্তে বলো গোপাল। খাজাঞ্চি অসুস্থ, বাড়িতে আছে, বিশ্রাম নিচ্ছে, খুব ভালো কথা। কিন্তু খাজাঞ্চির সাথে যার নীতি ওঠা বসা, যে রাজকোষের সব কথাই জানে, সে কেন গত 4 দিন ধরে রাজসভায় আসছে না, সেটা কি কেউ বলতে পারবে? তুমি মন্ত্রীর কথা বলছো, তাই তো গোপাল? আমার মনে হচ্ছে মন্ত্রী নিশ্চয়ই কোনো ফন্দি আঁটছে, না হলে আগে তো কখনো এরকম হয়নি যে মন্ত্রী 4 দিন ধরে আসছে না। কি বলছো কি গোপাল? না না না, আমার মনে হয় না মন্ত্রী কখনো এরকম করবে। কারো সম্বন্ধে প্রমাণ না থাকলে শুধু শুধু এই ধরনের সন্দেহ তো রাজার শোভা পায় না। আপনি একদম ঠিক কথা বলেছেন মহারাজ, রাজার এটা শোভা পায় না, কিন্তু ভাঁড় যদি ভাবে তাহলে হয়তো শোভা পায়। গোপাল, বলো তো তুমি ঠিক কি বলতে চাইছো? আমি বলতে চাইছি মহারাজ, রক্ষীদের আপনি মন্ত্রীর বাড়ি পাঠান, ওরা দেখে এসে বলুক মন্ত্রী সত্যি অসুস্থ কিনা, না হলে বুঝবো আমি যা ধারণা করেছি তাই। আমার আর মন্ত্রীর সম্পর্ক কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। যাই হোক, তুমি যখন বলছো, আমি এক্ষুনি মন্ত্রীর বাড়িতে 2 প্রহরীকে পাঠাচ্ছি, ওরা মন্ত্রীর খবর নিয়ে আসুক। প্রহরীগণ, মহারাজ। এক্ষুনি মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে খবর নিয়ে এসো। বলবে মহারাজ বিশেষ চিন্তায় আছেন যে কেন উনি আসছেন না। যথাজ্ঞা মহারাজ। আমার মন্ত্রীকে বিশ্বাস হয় না, ওই পাজি মন্ত্রী যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে।
বাবা রে, ওরে ওরে বাবা রে, কি যন্ত্রণা! ও মা গো, ও গেলাম রে। কবে যে এই যন্ত্রণা শেষ হবে কে জানে। ও প্রণাম নেবেন মন্ত্রী মশাই, মহারাজ আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে দেখতে আসার জন্য। সে আমি বুঝতে পেরেছি। কদিন রাজসভায় যেতে পারিনি যে। ওরে বাবা রে। মন্ত্রী মশাই, আপনার ঠিক কি হয়েছে? মানে মহারাজকে আপনার অবস্থাটা বলতে হবে, সেই কারণেই আমরা জানতে চাইছি। ফোঁড়া হয়েছে রে, ফোঁড়া, ভীষণ কষ্ট পাচ্ছি। আগে সেটা বুঝতে পারছি, কিন্তু আপনি উপর হয়ে শুয়ে আছেন কেন যদি বলেন? সোজা হয়ে শুতে পারছি না তাই। কিন্তু মন্ত্রী মশাই, আপনি সোজা হয়ে কেন শুতে পারছেন না? তোমরা দুজনেই আস্ত উজবুক, সেটা আমি জানি। তাও বলছি, আমি ফোঁড়ার যন্ত্রণায় উপর হয়ে শুয়ে আছি। এখনো বুঝতে পারলাম না মন্ত্রী মশাই, ফোঁড়া আপনার ঠিক কোথায় হয়েছে? হতভাগা, সব জানতে হবে। আগে মহারাজের তো সেরকমই নির্দেশ। মহারাজকে গিয়ে বল আমার ফোঁড়ার যন্ত্রণা কমে গেলেই আমি রাজসভায় যাব। আশা করি 2-1 দিনের মধ্যেই। কিন্তু ফোঁড়া আপনার কোথায় হয়েছে সেটা বললেন না তো। ওরে হতভাগা, তোদের অত জেনে কি কাজ? বুঝতে পারছিস না? উপর হয়ে শুয়ে আছি যখন, কোথায় আমার ফোঁড়া হয়েছে? ওরে হতভাগা, মহারাজকে গিয়ে বল ফোঁড়া হয়েছে আমার পশ্চাৎ দেশে। আমি ভালো করে সোজা হয়ে শুতে পর্যন্ত পারছি না। ওরে বাবা রে, কি যন্ত্রণা! যা শিগগির যা। যথা আজ্ঞা মন্ত্রী মশাই। মহারাজ, আমরা দুজন মন্ত্রী মশাইয়ের বাড়ি গিয়েছিলাম, গিয়ে দেখি মন্ত্রী মশাই উপর হয়ে শুয়ে আছেন। মন্ত্রী উল্টে পড়ে শুয়ে আছে? এ তো ঘোর অনর্থ। যে রাজ্যের মন্ত্রী উল্টো হয়ে শুয়ে থাকে, সে রাজ্যের তো অমঙ্গল। যাই হোক, প্রহরী বলো। মন্ত্রী মশাই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। মন্ত্রীর যন্ত্রণা? মন্ত্রীর কাছ তো মন্ত্রণা, তবে তার কিসের যন্ত্রণা? আগে মন্ত্রীর বিস্ফোরা হয়েছে, কিন্তু সেই যন্ত্রণায় মন্ত্রী মশাই খুবই অসহায়ের মতো শুয়ে আছেন। বিস্ফোরা? যে ফোঁড়ার গোড়ায় বিষ, যন্ত্রণা অহর্নিশ। কিন্তু মন্ত্রী উল্টো হয়ে শুয়েছিল কেন? আগে সেই কথা জিজ্ঞেস করাতে মন্ত্রী মশাই রেগে গেলেন। রেগে গেলেন? মহারাজ, এমন কোনো জায়গা থাকতে পারে যেখানে ফোঁড়া হলে মানুষ রেগে যায়? পণ্ডিত, সেটা তুমি ভালো জানো। তোমরা বলো তো প্রহরী। মন্ত্রী মশাই আমাদের বললেন, যা গিয়ে মহারাজকে বল আমার পশ্চাৎ দেশে ফোঁড়া হয়েছে। ঠিক আছে প্রহরী, ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, মন্ত্রীর মনের সমস্ত বিষ এখন ফোঁড়া হয়ে বাইরে বেরিয়ে আসছে। গোপাল, এখন এসব কথা বলার সময় নয়। আমাদের এক্ষুনি সবার মন্ত্রীকে দেখতে যাওয়া দরকার। রাজবৈদ্য এখন বিদেশে, তাহলে মন্ত্রীর চিকিৎসা কে করবে? আগে দেখি মন্ত্রীর কি অবস্থা, তারপর বৈদ্যর ব্যাপারে ভাবা যাবে। এখন চলো তো সবাই। সেপাই, তোমরা ভেতরে গিয়ে মন্ত্রীকে খবর দাও, বলো মহারাজ দেখা করতে এসেছেন। যথা আজ্ঞা মহারাজ। আপনারা মার্জনা করবেন, কিন্তু মহারাজের নির্দেশে আমরা এসেছি। বাইরে মহারাজ অপেক্ষা করতেন, তিনি মন্ত্রী মশাইকে তো দেখতে এসেছেন। তাই আমি এক্ষুনি মহারাজকে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে আসছি। না গিন্নি, তোমাকে যেতে হবে না, মহারাজ নিজে এসেছেন আমাকে দেখতে। আমি নিজেই যাচ্ছি তাকে নিয়ে আসতে। কিন্তু তুমি কি পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। সেপাইরা, তোমরা গিয়ে মহারাজকে বলো আমি এক্ষুনি আসছি। গিন্নি, আমাকে আলগা করে একটু সোজা করে দাও তো, সোজা করে দাও দেখি। বাবা রে, কি যন্ত্রণা! একভাবে শুয়েছিলাম তাতে এরকম, কিন্তু এখন দাঁড়াতে ঘোড়ার ব্যথার সাথে পা দুটো ঝিমঝিম করছে। থাক তাহলে, তোমাকে যেতে হবে না।
ওদিকে মহারাজ অপেক্ষা করছেন। না না, আমি আমি পারবো, চিন্তা করো না, চিন্তা করো না। আমার কি সৌভাগ্য! ওরে বাবা, মহারাজ স্বয়ং আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। আসুন মহারাজ, আসুন আসুন মহারাজ। সে না হয় ঠিক আছে, কিন্তু তোমার এ কি অবস্থা? আহা, মন্ত্রী মশাই, আপনাকে দেখে বড় দুঃখ হচ্ছে, কিন্তু আমি দেখছি ফোঁড়ার কল্যাণে আপনি বেশ নাচতেও শিখে গেছেন। হায়, এটা আমি বুঝেছি স্পষ্ট। মন্ত্রীমশাইয়ের আজ বড় কষ্ট। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখন বেশি কথা না বলাই ভালো। সত্যি মন্ত্রী, তোমাকে দেখে না আমার কষ্টই হচ্ছে, কিন্তু সমস্যা হলো রাজবৈদ্য তো এখন রাজ্যের বাইরে। হ্যাঁ, তিনি থাকলে কোনো সমস্যা ছিল না। রাজ্যতীশী কি বলতে পারবেন আমায় আর কতদিন এই যন্ত্রণা বয়ে বেড়াতে হবে? ফোঁড়ার যন্ত্রণা কবে কমবে তো আর গণনা করে বলা যায় না, তবে গণনায় দেখেছি আপনার শনি খারাপ। আজই তো শনিবার, বিষে বিষে বিষক্ষয় করতে হবে। ও গোপাল, তুই এক্ষুনি হাকিমকে খবর দাও, হাকিম এসে মন্ত্রীর ফোঁড়াটা কেটে দেবে। হ্যাঁ, ওরে বাবা রে, মরে যাব, মরে যাব রে, মরে যাব। এছাড়া আর তো কোনো উপায় নেই যে মন্ত্রী। মন্ত্রীর হলো ফোঁড়া, আর এখন আমাকে ছুটে যেতে হচ্ছে হাকিমের বাড়ি। কিন্তু হাকিম কি বেঁচে আছে? বহুকাল আগে দেখেছিলাম, তখনই সে বুড়ো। এখন যদি সে বেঁচে না থাকে, ওটাই মনে হচ্ছে হাকিমের বাড়ি। হাকিম সাহেব, হাকিম সাহেব বাড়ি আছেন? বলি, ও হাকিম সাহেব, বেঁচে আছেন? কে? কেমন আছেন হাকিম সাহেব? কে তুমি? চিনতে পারলাম না তো। আমি গোপাল, গোপাল ভাঁড়, মহারাজের বেতন করা ভাঁড়। গোশাল? গোশালা যেতে চাও, এখানে এসেছো কেন বাপু? সর্বনাশ, এই যে দেখছি কানে কিছুই শোনে না। ফোঁড়া কাটতে হবে। কি কি গোড়াতে, কি গোড়াতে কি হবে? ফোঁড়া, ফোঁড়া কাটতে হবে। ও, গোশালায় ফোঁড়া কাটতে হবে? কোন গরুর কি হলো বাবা? আপনি এখন চলুন, পারবেন তো? না না, মারবো না। ফোঁড়া আমি কত কেটেছি এককালে, ঘ্যাচ ঘ্যাচ করে কেটেছি। তুমি দাঁড়াও, আমি কাঁচি নিয়েই আসছি। বাবা, কতদিন পরে ফোঁড়া কাটবো, গরুর ব্যাপার। এই কাঁচি দিয়ে সব গরু ঘোড়ার ফোঁড়া কেটে দেওয়া যায়, একেবারে ঘ্যাচ ঘ্যাচ করে। এই বাড়িতে তোমার গরু আছে? গরু না, মানুষ, মানুষের ফোঁড়া। যার খুশি ফোঁড়া হোক, ফোঁড়া দেখলেই আমি কেটে দেব। ওরে বাবা, এ যে দুটো বিষ ফোঁড়া। আমি একটা আগে কাটি, চিন্তা নেই, কাঁচি দিয়ে কচ কচ করে কেটে দেব। ওরে বাবা রে, ও হাকিম সাহেব, একটু আস্তে করে কাটবেন। হ্যাঁ, বাবা গো, মেরে ফেললে গো। গোপাল, তুমি আর হাকিম খুঁজে পেলে না? ওরে বাবা রে, এই যে ফোঁড়া একেবারে ফালা ফালা করে দিয়েছি। না না, দূরাও দূরাও, এখান থেকে দূরাও। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারবো না। ওরে বাবা রে, এই যাবে কিনা বলছি, যাবে কিনা বলছি, যাবে কিনা? না গেলে কিন্তু সেরেছে। এই যে মনে হচ্ছে হাকিমকে গলা টিপে মেরে দেবে। হাকিম সাহেব, চলুন। মা গো, ও কচ কচ ঘচ ঘচ, কত ফোঁড়া আছে বলো, সব কেটে দেব। আমি ফোঁড়া কাটার ওস্তাদ।
উস্তাদ বলি মন্ত্রী মশাইয়ের স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল জানো? তাই নাকি? আমাকে বললো মন্ত্রী মশাই নাকি খুব ভয় পাচ্ছে জানো, ওই তুমি হাকিমকে নিয়ে আবার ওনার আরেকটা ফোঁটা কাটাতে যাবে। কাটাতে দিলে তো বাবা, একটা কাটতেই ওনার যা চোট। হুঁ। বলো গোপাল, বলো, খবর বলো। মহারাজ, আপনার কথা মতো আমি বুড়ো হাকিমকে নিয়ে গিয়েছিলাম মন্ত্রী মশাইয়ের বাড়ি। হাকিম একটা ফোঁড়া কেটেও দিয়েছে, কিন্তু আরেকটি ফোঁড়া মন্ত্রী মশাই কাটতে দেয়নি। সে কি? তাহলে উপায়? মন্ত্রী মশাই যেরকম চিৎকার করছিলেন তাতে মনে হচ্ছিল উনি হাকিমকে মেরেই ফেলবেন। সেনাপতি। আজ্ঞে মহারাজ। এক্ষুনি যাও মন্ত্রীর বাড়ি, দেখে এসো কেমন আছে মন্ত্রী। জি আজ্ঞে মহারাজ। দেখেছো গিন্নি, কটা দিন রাজসভায় না গেলে সবাই কিরকম চোখে অন্ধকার দেখে। আমাকে ছাড়া যে মহারাজের কোনো গতি নেই সেটা আমি জানি। কিন্তু মন্ত্রী মশাই, মহারাজকে আমি কি বলবো? কি আর বলবে, আমার একটা ফোঁড়া কেটে দিয়েছে, আর একটা ফোঁড়া কাটার দরকার নেই। আমি কাল রাজসভায় যাব, একটা ফোঁড়া নিয়েই যেতে পারবো। যথা আজ্ঞা মন্ত্রী মশাই, আমি মহারাজকে এক্ষুনি সেই সংবাদই জানাচ্ছি। সব ওই শয়তান গোপালের জন্যে। ওই ইচ্ছে করে একটা বুড়ো হাকিমকে এনেছে, বেটা কানে শোনে না। আমি যন্ত্রণায় চিৎকার করলেও খালি বলে চলেছে কচকচ ঘচ ঘচ। আমি ওই গোপালকে ছাড়বো না। তুমি যাও গিন্নি, বটতলার পাশে দেখবে বটা আর ঘটাকে, ওদের আমার চাই চাই। মন্ত্রী তোমাকে এই কথা বললো সেনাপতি? হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই কষ্ট করে হলেও কাল রাজসভায় আসবেন বলেছেন। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো খবর। বাহ বাহ বাহ, একটা ফোঁড়া কাটতেই মন্ত্রী অনেক সুস্থ হয়ে গেছে। বাহ বাহ। কিন্তু মহারাজ, আমাদের মন্ত্রী মশাইয়ের জন্য ভালো বসার ব্যবস্থা করতে হবে। রাজসভা চলাকালীন মন্ত্রী মশাই অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না। ঠিক বলেছ গোপাল, ঠিক। এক্ষুনি একটা ভালো বসার জায়গা করতে হবে মন্ত্রীর জন্য। জঙ্গলে যা, বাবলা গাছের কাঁটা তোল আর গোপালের সিংহাসনের গদিতে রেখে দে। গোপালের কথা ভেবেই হাসি পাচ্ছে। না হেসে কাজটা মন দিয়ে কর। কিন্তু মন্ত্রী মশাই, আমরা রাজসভায় ঢুকবো কি করে? দুজনের দুটো কান আমার মুখের সামনে নিয়ে আয়, সব বলবো ফিস ফিস করে। দেওয়ালেরও কান আছে, হ্যাঁ। আই ন্যাপলা, লেবুটা আমার দিকে ছড়, আমি ওটা লুফে নেব। ইস গুলটে, লেবুটা ধরতে পারলি না। তুই এমন জোরে ছুড়লি, আমি ভালো করে তো দেখতেই পেলাম না। এখন এই জঙ্গলে কোথায় খুঁজবো? আই ন্যাপলা, একটা খচখচ শব্দ শুনতে পাচ্ছিস? প্রচুর কাঁটা। এ হলো বাবলা গাছের জঙ্গল। এই কাঁটা এবার গোপালের রাজসভার গদিতে ঢুকবে। কাল গোপাল রাজসভায় বসলেই যে কি হবে ভাবলেই কেমন একটা। মন্ত্রী মশাই জব্বর ফাঁদ পেতেছেন। বলিস কি রে, রাজসভায় আমার বসার গদিতে বটা আর ঘটা বাবলা কাটা ঢুকিয়ে দিচ্ছে? হ্যাঁ গো দাদু, আমরা নিজের কানে শুনে এসেছি। ওরা আজই ঢুকবে, এটা মন্ত্রী মশাই ওদের করতে বলেছে। আজ রাতের অন্ধকারে ওরা এটা করবে। দাদু, তার আগে
যদি আমরা সবাই মিলে গিয়ে ওদের ধরে ফেলি? সেটা করাই যায়, কিন্তু যে এটা ওদের করতে বলেছে তাকে কিছু করা যাবে না। তোরা চিন্তা করিস না, ওদের বাবলা কাটা আমার গদিতে বসাতে দে। কি প্রহরী, তোমার ছুটি নেই? মন্ত্রী মশাই সুস্থ হয়ে গেছে বলে সবাই কিরকম আনন্দ করছে বাইরে দেখো। ভালো খাবারের ব্যবস্থা আছে। হ্যাঁ, আহা, যেতে তো বড় ইচ্ছে করছে, কিন্তু আমাদের তো পাহারা দেওয়ার কাজ। আরে চিন্তা করছো কেন? এই রাতের বেলা কে আসবে? হ্যাঁ, তার চেয়ে এক কাজ করো, তুমি ওর সাথে যাও আর কিছু খেয়ে নাও। আরে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমি তো আছি। হ্যাঁ, তোমার জন্য এইটুকু করব না? চলো চলো আমার সাথে। বাহ, এই যে মেঘ না চাইতেই জল, দরজাতে প্রহরীও নেই দেখছি। যাক, কাজ সেরে ফেলেছি। হ্যাঁ, এবারে পালাই। বুঝেছি, প্রহরীকে এরা কোনোভাবে হাত করেছে। যাক, আমার সুবিধেই হলো। ঘুঘু দেখেছে, এবার আমি ফাঁদ দেখাবো। বাহ, মন্ত্রীর জন্য বেশ সুন্দর গদি, সুন্দর সিংহাসন। আমার গদিটাও সুন্দর, তবে কাল আমি মন্ত্রীর গদিতে বসবো। কাজ শেষ। মন্ত্রী, তুমি তো এখন অনেক সুস্থ, কি তাই তো? আগে হ্যাঁ মহারাজ। তোমাকে রাজসভায় দেখে না বড়ই খুশি হলাম। গোপাল এখনো আসেনি। গোপাল যে কখন আসবে সেই আশাতেই আছি। এ কি মন্ত্রী, তুমি দাঁড়িয়ে কেন? এই দেখো, তোমার জন্য সুন্দর বসবার ব্যবস্থা করা হয়েছে। তোমাকে আজ দাঁড়িয়ে থাকতে হবে না। আগে মহারাজ, সবই আপনার ইচ্ছে। হ্যাঁ, বসো মন্ত্রী, বসো, বসে পড়ো। ওরে বাবা রে, আমার কি ফুটলো! ও কি হলো? মহারাজ, মন্ত্রীর জন্য এমন একটি ব্যবস্থা করা হয়েছিল যাতে মন্ত্রীর আরেকটি ফোঁড়াও ফেটে যায়। দেখি দেখি, কি এই যে বাবলা গাছের কাঁটা মনে হচ্ছে। বাবা গো, গেলাম গো। মন্ত্রী এই বাবলা কাঁটা বটার ঘটাকে তুলে আনতে বলেছিল। বটা প্রহরীকে নানা কথা বলে সরিয়ে দেয়, আর সেই সুযোগে বাবলা কাঁটা আমার বসার গদিতে লাগিয়ে দেয় যাতে এই কাঁটা আমার ফোটে। আমি সুযোগ বুঝে আমার আর মন্ত্রীর গদি পাল্টাপাল্টি করে দিয়েছি মাত্র। গোপাল, তোমার বুদ্ধির কাছে সবাই হার মানবে। কি মন্ত্রী, এবার বুঝেছো তো? যাক, এবার তুমি পুরো সুস্থ হবে, আর তোমাকে দাঁড়িয়েই থাকতে হবে। গোপাল, গোপাল, আমি তোমায় ছাড়বো না।